তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটা কোম্পানি যদি স্টক মার্কেটে ক্যাপিটাল কালেকশন করতে চায়, তাহলে সে যে শেয়ার গুলো অফার করবে এটার প্রাইস কিভাবে নির্ধারিত হবে। আমরা এখানে প্রথমে দুইটা টপিক রাখছি, থিওরিটিক্যাল বিষয়, এবং আমরা একটা প্রবলেম সলভের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করব। তো বাংলাদেশে যখন কোনো কোম্পানি স্টক মার্কেট থেকে টাকা উঠাতে চায়, তখন নিশ্চয়ই একটা প্রসিডিউর আছে। প্রসিডিউর গুলো আমরা পড়বো, এই পরবর্তী চ্যাপ্টারে পড়বো, বিএসসি পাবলিকেশন রুলস। এখানে ডিটেলস প্রসিডিউর লেখা আছে, আমরা ওখান থেকে পড়বো। তবে এই চ্যাপ্টারে কিছু বিষয় চলে আসছে ওই ওই আইন থেকে। তো এই আইনে দুইটা মেথডের কথা বলা আছে, যে মেথডের মাধ্যমে আমরা স্টক মার্কেট থেকে যখন প্রাথমিকভাবে কোনো কোম্পানি টাকা তুলতে চায়, তাদের জন্য দুইটা মেথডের কথা বলা আছে। অর্থাৎ এই দুইটা মেথড আমরা এই বিএসইসির পাবলিক ইস্যু রুল 2015 থেকে আমরা নিচ্ছি। তো এখানে দুইটা মেথডের নাম হচ্ছে, একটা হলো ফিক্সড প্রাইস মেথড, একটা হলো বুক বিল্ডিং মেথড। তাহলে আমাদের মেথড হচ্ছে দুইটা, ফিক্সড প্রাইস মেথড এবং বুক বুক বিল্ডিং মেথড। এবং সেটা কিন্তু আমরা আমাদের দেশের আইন অনুযায়ী আমরা কিন্তু ব্যাখ্যা করছি। এই জন্য আমি এই বইটার জন্য এখন পর্যন্ত আমি তোমাদেরকে কোনো বই বলি নাই, কারণ কি ওই যে আমেরিকান বইগুলো আছে ওই বইগুলোতে কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভটা একদম টোটালি অনুপস্থিত। আমাদের দেশের বুঝলে আমরা ওই দেশের জিনিসগুলো আমরা বুঝে নিই, বুঝতে পারবো। তো দুইটা মেথড, ফিক্সড প্রাইস মেথড কি, যখন একটা কোম্পানি মার্কেট থেকে আইপিওর মাধ্যমে টাকা নিতে চায়, তখন তার যে শেয়ারের যে প্রাইসটা, সেই প্রাইসটা কি হবে সেটার জন্য দুইটা মেথড আমরা বললাম, ফিক্সড প্রাইস মেথড, বুক বিল্ডিং মেথড। তো ফিক্সড প্রাইস মেথড হচ্ছে একটা শেয়ারের পার ভ্যালু থাকে। বাংলাদেশের যে কোম্পানিগুলা স্টক মার্কেটে লিস্টেড হয়, সবগুলারই মূলত পার ভ্যালু 10 টাকা। আমাদের দেশে পার ভ্যালু বলি, ফেস ভ্যালু বলি, যেটাই বলি, এটা হলো 10 টাকা। ঠিক আছে। এবং আহ সেটা যদি প্রাইভেট কোম্পানি হয়, তাহলে তো আমাদের আর স্টক মার্কেট আসতে হচ্ছে না। সেক্ষেত্রে তাদের জন্য 10 টাকা রাখাটা গুরুত্বপূর্ণ না। ওখানে 10 টাকা হতে পারে পার ভ্যালু, 100 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে। কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে বা চিটাগং স্টক এক্সচেঞ্জের একটা মানে নিয়ম হচ্ছে, সেটা সবগুলা কোম্পানির একই পার ভ্যালু 10 টাকা। অর্থাৎ এই 10 টাকা থাকার কারণে আমরা কোম্পানিগুলোর মধ্যে কম্পেয়ার ইজিলি করতে পারি যে কোন কোম্পানিটার প্রাইসটা কেমন, হ্যাঁ, কম্পেয়ারিং টু ইটস পার ভ্যালু। যখন কোন একটা কোম্পানি তার শেয়ার গুলাকে পার ভ্যালুতেই ইনভেস্টরদের কাছে অফার করে, তখন এটাকে আমরা বলি ফিক্সড প্রাইস মেথড। ঠিক আছে। তাহলে ফিক্সড প্রাইস মেথডটা কোনটা, যখন আমরা পার ভ্যালুতে কোন একটা শেয়ারকে অফার করি টু দা, হ্যাঁ, ইনভেস্টর, তখন এটা হচ্ছে ফিক্সড প্রাইস মেথড। আর বুক বিল্ডিং মেথড মানে হচ্ছে এর একটা বিডিং প্রসেস আছে এখানে। অর্থাৎ কোনো কোম্পানি যদি পার ভ্যালুর চেয়ে বেশি টাকা ইনভেস্টরদের কাছ থেকে নিতে চায়, তখনই বুক বিল্ডিং মেথডটা অ্যাপ্লাই হয়। তো এটা কি মেথড, এটা হচ্ছে তোমার একটা মানে বিডিং প্রসেস আছে। বিডিং তো তোমরা বুঝো, অর্থাৎ বিডিং মানে বিভিন্ন পক্ষ প্রাইস অফ প্রাইস বলবে, তারপর একটা প্রাইসে ঠিক হবে। তো এখানে বুক বিল্ডিং মেথড বলতে বোঝাচ্ছে, মিনস দ্য প্রসেস বাই হুইচ অ্যান ইস্যুয়ার অ্যাটেম্প টু ডিটারমাইন দ্য প্রাইস টু অফার ইটস সিকিউরিটিজ বেসড অন ডিমান্ড ফ্রম ইলিজিবল ইনভেস্টর। তো আমরা জানি কোন একটা প্রোডাক্টের ডিমান্ড যদি বেশি হয়, তাহলে প্রাইস বেশি হবে। এবং সাপ্লাই বেশি হইলে সেটা প্রাইস কমে যাবে। ডিমান্ডটা স্বাভাবিকভাবে তখন কমে আসবে। যে জিনিস যত রেয়ার, সেটা ডিমান্ড তত বেশি হয়। তো এখানে বিষয়টা হচ্ছে ইলিজিবল ইনভেস্টর। এই ইলিজিবল ইনভেস্টর কারা একটু পরে আমরা পড়বো। এই ইলিজিবল ইনভেস্টররা এখানে প্রাইস অফার করে, তারা একটা বিডিং প্রসেসে অংশ নেয়। তো এই বিডিং প্রসেসটা কিরকম, সেটা সেটা একদম পাবলিক ইস্যু রুল 2015-এ বলা আছে। ওই 2015 থেকে আমরা এই জিনিসটা আমরা দেখে নিতে পারবো। আমরা তোমাদেরকে পরে পড়াবো যে এই বিডিং প্রসেসটা কেমন। তো এই বিডিং প্রসেসে ইলিজিবল ইনভেস্টররা তারা একটা বিড করে, প্রাইস একটা কত হতে পারে, স্টকটা তারা কত দামে কিনবে। মনে করো আমি 10 লক্ষ শেয়ার নিব এবিসি কোম্পানি, তাহলে কত টাকা ধরে নিব, আমি 18 টাকা ধরে নিব, আমি বললাম। আর একজন ইলিজিবল ইনভেস্টর বললো আমি নিব 5 লক্ষ শেয়ার, আমি নিব হচ্ছে 19 টাকা ধরে।
আরেকজন ইলিজিবল ইনভেস্টর সে বললো আমি নিব 20 লক্ষ শেয়ার, আমি নিব হচ্ছে 17 টাকা দর। এরকম করে বিডিংটা ওখানে হয়, ওই বিডিং প্রসেসের মাধ্যমে একটা প্রাইস নির্ধারিত হয়, যেটাকে আমরা বলি কাট অফ প্রাইস। ঠিক আছে, তো এই কাট অফ প্রাইসেই মূলত শেয়ার গুলা ইলিজিবল ইনভেস্টরদের কাছে অফার করা। তাহলে কাট অফ প্রাইসটা কি হতে পারে, কেমন হতে পারে, এখানে ডিটেলস লেখা আছে। তো বিডিং প্রসেসে বিভিন্ন পক্ষ কি করে প্রাইস বলে, আমি 15 টাকা দিয়ে কিনবো, আমি 16 টাকা দিয়ে কিনবো, আমি 18 টাকা দিয়ে কিনবো। তখন একটা কোম্পানি যে টোটাল যে পরিমাণ শেয়ার সে সাবস্ক্রাইব করবে, মানে মার্কেটে অফার করবে, সেই টোটাল শেয়ারটাকে নেওয়ার জন্য সর্বনিম্ন যে বিডিংটা যেটা হয় সেটাই হচ্ছে কাট অফ প্রাইস। মনে করো একজন 19 বললো, একজন 18 বললো, একজন 17 বললো, দেখা গেলো 17-তে যাওয়ার পরে টোটাল ইয়েটা শেষ হয়ে গেল, অর্থাৎ টোটাল যে কোম্পানির যে পরিমাণ শেয়ার আছে সেটা শেয়ার হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে 17টাই হচ্ছে আমাদের বুক বিল্ডিং, মানে 17 যে প্রাইসটা আছে সেটাই হচ্ছে আমাদের এখানে কাট অফ প্রাইস। ঠিক আছে, তো এই ইলিজিবল এখানে কিন্তু তুমি পার্টিসিপেট করতে পারবে না এই বিডিং প্রসেসে, বা আমি পার্টিসিপেট করতে পারবো না, বাট আমি কিন্তু আইপিও থেকে শেয়ার কিনতে পারবো, কিন্তু আমি এই বিডিং প্রসেসে পার্টিসিপেট করতে পারবো না। এই বিডিং প্রসেসে পার্টিসিপেট করতে পারে একমাত্র ইলিজিবল ইনভেস্টর হইলে। তো এখন কথা হলো ইলিজিবল ইনভেস্টর কারা, এখানে একটা লিস্ট দেওয়া আছে এই বিএসসি পাবলিক ইস্যু রুলে। যেমন মার্চেন্ট ব্যাংক এন্ড পোর্টফোলিও ম্যানেজার, তারা হচ্ছে আহ মানে ইলিজিবল ইনভেস্টর। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, যারা মিউচুয়াল ফান্ড, যারা বিভিন্ন পক্ষ থেকে টাকা নিয়ে বিভিন্ন ইনভেস্টমেন্ট কোম্পানি ইনভেস্টমেন্ট করে, এদেরকে আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, মিউচুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স কোম্পানিজ, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডস, foreign investor who have portfolio investment in capital market of Bangladesh through any securities custodian registered with the commission, recognized pension fund and provident fund and other institution as approved by the commission। তো এখানে একটা লিস্ট দেওয়া আছে, লিস্টের পরে সবার শেষে বলছে যে আদার কোন ইনস্টিটিউশন হতে পারে, সেটা তারাও যদি বিএসসি কি বলে অ্যাপ্রুভাল নিতে পারে, তারাও এলিজিবল ইনভেস্টর হিসেবে এখানে লিস্টেড হতে পারবে। তো এখানে অনেকগুলা তোমরা বুঝতে পারতেছো, অনেকগুলো হয়তো তোমরা বুঝতে পারতেছো না, অনেকগুলা যেমন মার্চেন্ট ব্যাংক পোর্টফোলিও ম্যানেজার তুমি ইজি বুঝতে পারতেছো, আবার অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড বুঝতে পারতেছো না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে যখন সামনে আগাবো এই বিষয় সবগুলো ক্লিয়ার হবে। তবে এখন যতগুলো বুঝতে পারতেছো, মানে বোঝা যাচ্ছে এটা কোনো ব্যক্তি না, এগুলো হচ্ছে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান তারা এই বিডিং প্রসেসে পার্টিসিপেট করে, বিডিং প্রসেসে পার্টিসিপেট করে তারা একটা প্রাইস অফার করে। তো এখানে অনেকে অনেক রকম প্রাইস অফার করে, সর্বশেষে একটা কাট অফ প্রাইস নির্ধারিত হয়। ওই কাট অফ প্রাইসে মূলত শেয়ারটা তাদের নিকট সেল করা হয়। তো এখন আমরা তাহলে কি হয়, আমরা কি পাই, আমাদের জন্য এই বিএসসি যে বিএসসি যে রুলটা আছে পাবলিক ইস্যু রুল, ওখানে আমরা নর্মালি কি পাবলিক, আমরা যারা পাবলিক তারা কি পরিমাণ শেয়ার কিনতে পারবো। নর্মালি আমাদের ওখানে 40% স্টেক থাকে, অর্থাৎ আমরা জেনারেল পাবলিকরা 40% শেয়ার কিনতে পারি। তবে আমরা পাই 10% ডিসকাউন্টে, অর্থাৎ ইলিজিবল ইনভেস্টররা যে কাট অফ প্রাইসটা নির্ধারণ করবে সেই কাট অফ প্রাইস থেকে আমরা আরো 10% কমে পাবো। সেবার ইলিজিবল ইনভেস্টররা 20 টাকা, একটা শেয়ারের দাম 20 টাকা, তারা ঠিক করলো যে 20 টাকা করে এই শেয়ারটা ইলিজিবল ইনভেস্টরদের কাছে অফার করা হবে। তাহলে আমরা সাধারণ পাবলিক 18 টাকা দিয়ে এই শেয়ারটা পাবো, যেহেতু 20 টাকা 10% ডিসকাউন্ট 2 টাকা, তাহলে আমরা 18 টাকা দিয়ে কিনবো এই শেয়ারটা। আর যারা ইলিজিবল ইনভেস্টর তারা কিনবে 20 টাকা। তো এই হচ্ছে মূল ব্যাপার। এখানে একটা বড় সুন্দর একটা টার্ম আছে রুট শো, তোমরা প্রায় সময় শুনবা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে এই রুট শো একটা আছে। তো রুট শো মূলত আসলে রুট শো না, রুট শোটা হচ্ছে যে এটা একটা প্লেস এরিয়া, মানে একটা প্লেস যেটা আগেই কি করতে হয়, এই ইলিজিবল ইনভেস্টরদেরকে জানাই দিতে হয়। হ্যাঁ, এখানে যারা ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করে, তো আমরা জানি বাংলাদেশি ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করে মার্চেন্ট ব্যাংকার। হ্যাঁ, তো এই ইস্যু ম্যানেজাররা ওই যে কোম্পানিটা ক্যাপিটাল কালেকশন করবে স্টক মার্কেট থেকে, তাদের যত ইনফরমেশন আছে সেগুলা তারা ডিসক্লোজ করে এবং বিভিন্ন রকম তারা কমেন্ট করে, বিভিন্ন রকম বিষয় জানতে চায়। ঠিক আছে, এবং ওখানে একটা প্রসপেক্টাসও কি করে, মানে ঠিক করে, মানে একটা প্রসপেক্টাস থাকে, ওই প্রসপেক্টাসের ইনফরমেশন গুলা ডিসক্লোজ করা হয় এবং তারা কোনো ধরনের ক্লারিফিকেশন চাইলে সেটা দেওয়া হয়। এবং ফাইনালি এখানের বেসিসে ইনপুট নেওয়ার বেসিসে ফাইনালি গিয়ে কোম্পানিটা ফাইনাল প্রসপেক্টাস তৈরি করে। তো আমরা এই বিষয়গুলো পরে পড়বো।
এই কাট অফ প্রাইস ডিটারমাইন describe the how cut off price is determined by the individual eligible investor through bidding process. তো সেকশন 4 তে গেলেই তোমরা এই বিডিং প্রসেসে কিভাবে এই কাট অফ প্রাইসটা নির্ধারিত হয় সেটা আমরা বুঝতে পারবো। তো আমি এখানে অল্প কিছু লিখছি, বেশি কিছু লিখি নাই, যেহেতু আমরা পরে আবারও করবো, সুতরাং এখানে আমরা অল্প করে আমরা এখানে দেখলাম। তো ফিক্সড প্রাইস মেথডটা খুবই ইজি ব্যাপার, এখানে কোনো এত কিছু ঝামেলা নাই, বাট বুক বিল্ডিং মেথডে একটু এখানে প্রবলেম আছে। অর্থাৎ প্রবলেম বলতে এখানে প্রক্রিয়াটা বেশ জটিল। ঠিক আছে, অর্থাৎ আমি কত টাকা দিয়ে শেয়ারটা কিনবো সেটা নির্ধারণ করে আর মূলত বুক বিল্ডিং মেথড। আমি জেনারেল পাবলিক কত কিনবো, এলিজিবল ইনভেস্টররা কত টাকা দিয়ে কিনবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিটারমাইন হয় বুক বিল্ডিং মেথডে। ঠিক আছে, তো এখন আমরা বলছি যে এখানে একটা প্রাইস নির্ধারণের ব্যাপার আছে। যখন আমরা মার্কেট থেকে ক্যাপিটাল কালেকশন করব, স্পেশালি যখন বুক বিল্ডিং মেথডে, তখন আমাদেরকে কিন্তু একটা প্রাইস নির্ধারণের ব্যাপার আছে। ঠিক আছে, তো প্রাইসটা কি? তো প্রাইসটা ইলিজিবল ইনভেস্টররা বিড করে। তো ইলিজিবল ইনভেস্টররা বিড করে কি আন্দাজে বিড করে? তারা কিন্তু একটা ভ্যালুয়েশন করে, ওই কোম্পানির শেয়ারের একটা ভ্যালুয়েশন করে। অর্থাৎ এই কোম্পানির শেয়ারটা অ্যাকচুয়ালি কত হওয়া উচিত, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইলিজিবল ইনভেস্টর তাদের যে রিসার্চ টিম আছে, সেই রিসার্চ টিমকে তারা ওই কোম্পানির ইনফরমেশন গুলা দেয়, দিলে ওই কোম্পানির সম্পর্কে তারা ভ্যালুয়েশন করে। বিভিন্ন কোয়ান্টিটিভ কোয়ালিটেটিভ বিভিন্ন বিষয়গুলোকে বিবেচনা নিয়ে তারা একটা ভ্যালুয়েশন করে। সেই ভ্যালুয়েশনের ভিত্তিতেই মূলত প্রাইসটা নির্ধারিত হয়। ঠিক আছে, তো এখানে এই ভ্যালুয়েশনটা কিভাবে করে? অনেকগুলো ওয়ে আছে ভ্যালুয়েশন করার, অনেকগুলো টেকনিক আছে, আমরা এগুলো মেথড বলতে পারি, যে অনেকগুলো মেথডের মাধ্যমে তারা ভ্যালুয়েশন করে। যেমন প্রথম যে মেথডের কথা আমরা বলছি, ঠিক আছে, তো প্রাইমারি মার্কেটে ভ্যালুয়েশন অফ শেয়ার ইজ ক্রুশিয়াল ইন ডিটারমাইনিং অ্যাপ্রোপ্রিয়েট প্রাইস এট হুইচ নিউ সিকিউরিটিজ আর ইস্যুড টু ইনভেস্টর। প্রাইমারি মেথোডোলজিস ইন দিস প্রসেস ইনক্লুড, কি কি বিষয় আছে? যেমন এটা কিন্তু আইনের কোনো ব্যাপার না, এটা সারা পৃথিবীতে সেম ওয়েতেই করে সবাই। এবং ফাইনাল যে বুক বিল্ডিং মেথডে যে কাট অফ প্রাইসটা নির্ধারিত হবে, সেই কাট অফ প্রাইসটা আসলে নির্ধারিত হয় প্রত্যেক ইন্ডিভিজুয়াল এলিজিবল ইনভেস্টর এই প্রাইসিংটা করে। হ্যাঁ, প্রাইস তারা এই মেথড গুলাতে একটা প্রাইস বের করে, তারপরে তারা একটা সিদ্ধান্ত নেয় যে তারা কি দামে বিডিং করবে। তো এক একটা মেথডের রেজাল্ট এক এক রকম দেয়, বাট এটা অ্যাকচুয়ালি তোমাকে বলবে যে আসলে কোম্পানির শেয়ারটা কত হওয়া উচিত। তো প্রাইস হচ্ছে এটা একটা রেশিও, যেখানে আমরা আহ তোমার আমরা কিভাবে বলতে পারি, আমি এখানে একটা ওয়ার্ড ফাইল নিয়ে আসি। প্রাইস আর্নিং রেশিও যদি আমরা বলি, হোয়াট ইজ প্রাইস আর্নিং রেশিও? প্রাইস আর্নিং রেশিও ইকুয়াল, ঠিক আছে, আমরা বলি মার্কেট প্রাইস প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই ইপিএস। ইপিএস বলতে আর্নিং পার শেয়ার। ঠিক আছে, আর্নিং পার শেয়ার। ঠিক আছে, এই আমরা মার্কেট প্রাইস, কোন একটা কোম্পানি মার্কেট প্রাইসকে যদি আমরা আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ দিই, তাহলে ইপিএস বাড়বে। আমরা জানি নতুন কোম্পানি যেটা আসবে তার তো মার্কেট প্রাইস বলে কিছু নাই। ঠিক আছে, তো আমরা নর্মালি এটা রিলেটিভ স্টাডি করি। অর্থাৎ আমার মনে করো আমার একটা গার্মেন্টস, আমার একটা গার্মেন্টস কোম্পানি আছে, আমি গার্মেন্টস কোম্পানিটার জন্য আমি স্টক মার্কেট থেকে ক্যাপিটাল নিব। তো সেক্ষেত্রে আমার আরো তো অনেক কোম্পানি, গার্মেন্টস কোম্পানি কি করে স্টক মার্কেটে অলরেডি আছে। আমরা তাদের প্রাইস আর্নিংটা রেশিওটা নিব, নিয়ে আমরা আমাদের বেসিসে ওই বেসিসে আমরা আমাদের একটা প্রাইস ঠিক করবো যে কি প্রাইস হতে পারে। এবার আমি এটা যদি এক্সাম্পল দিয়ে তোমাকে বললেই, যে এ কোম্পানি যার পি রেশিও হচ্ছে 10, ঠিক আছে, 10, ঠিক আছে, আর এটা আমাদেরটা আমরা যদি বলি, হ্যাঁ আমরা তো আমাদেরটা জানি না, মার্কেট প্রাইস জানি না, বাট ইপিএস। ইপিএস আমরা এখানে বললাম যে ইপিএসটা হলো, মনে করে সেফর আমাদের ইপিএস হচ্ছে 5 টাকা। ঠিক আছে, তো আমরা দেখলাম এ কোম্পানির প্রাইস আর্নিং রেশিও 10, যেটা আমাদের মতো একটা সিমিলার কোম্পানি, তাদের তারা অলরেডি স্টক মার্কেটে লিস্টেড, তাহলে তাদের প্রাইস আর্নিং রেশিও হচ্ছে 10। তাহলে আমাদের ইপিএস হচ্ছে 5, তাহলে সেই হিসাবে আমাদের
কত হতে পারে, ঠিক আছে, মানে আমাদের মার্কেট প্রাইস কত হতে পারে। তাহলে আমরা ধরে নিলাম আমাদেরও আর্নিং আর্নিং যেহেতু সিমিলার কোম্পানি, তাহলে আমাদেরও 10 হবে, ঠিক আছে। আমরা মার্কেট প্রাইস জানি না আমাদেরটার মার্কেট প্রাইস, ঠিক আছে। আর আমাদের ইপিএস হলো 5। তাহলে আমরা যদি এভাবে করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের যে মার্কেট প্রাইস সেটা আসতেছে 50 টাকা। অর্থাৎ আমরা যদি এই প্রাইস আর্নিং রেশিওতে ভ্যালুয়েশন করি, তাহলে আমাদের কোম্পানির শেয়ারের দাম আসতেছে 50 টাকা। অর্থাৎ আমরা এটা কিভাবে বের করলাম, যে আমাদের মতো আরেকটা সিমিলার কোম্পানি স্টক মার্কেটে আছে যাদের শেয়ারের যে রেশিও সেটা হলো 10। তাহলে আমরা যদি 5 টাকা আর্নিং করি, তাহলে আমাদের সে অনুযায়ী কত টাকা হওয়া উচিত, 50 টাকা হওয়া উচিত। তো এটা এই ভ্যালুয়েশন মেথডটা এভাবে কাজ করে। তো তোমরা এই জায়গাটা একটু পড়ো, দেখো কি লেখছে। এখানে কিন্তু এই প্রাইস আর্নিং রেশিওটা কিভাবে ক্যালকুলেশন হয় এটাই বলা হয়েছে, এবং বাংলাদেশে কিন্তু একটা বেঞ্চমার্ক হিসেবে কাজ করে, যে আদার যে ইন্ডাস্ট্রিতে যে আদার কোম্পানি আছে তাদের রেশিও কত, সেই অনুযায়ী আমাদের কত হওয়া উচিত প্রাইস। তাহলে এটা হলো ডিভাইডিং মার্কেট হলো পার শেয়ার বাই ইটস আর্নিং পার শেয়ার। তো আমরা আমাদের যে আর্নিং পার শেয়ার সেটার বেসিসে আমরা এখান থেকে প্রাইসটা বের করতে পারি। নেট অ্যাসেট ভ্যালু মেথড, এটা খুবই ইজি মেথড। আমরা জানি এটা কিভাবে ক্যালকুলেশন করা হয়। এটা ক্যালকুলেশনের জন্য আমরা এনএবি ফর্মুলা একটা আছে, নেট অ্যাসেট ভ্যালু সমান নেট অ্যাসেট ভ্যালু ইকুয়াল, আমরা বলি টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটিস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। তাহলে নেট অ্যাসেট গুলো পার শেয়ার কত, সেটার বেসিসে আমরা অফার প্রাইসটা নির্ধারণ করতে পারি, ঠিক আছে। নেট অ্যাসেট গুলো পার শেয়ার, তাহলে টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। তাহলে আমার টোটাল অ্যাসেট থেকে টোটাল লাইবিলিটি বাদ দিব, তাহলে নেট অ্যাসেট বের হবে, ঠিক আছে। নেট অ্যাসেটকে আমি যখন নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করবো, তখন আমার পার শেয়ারে এনএবি কত সেটা বের হয়ে যাবে। তো এই মেথডে আমরা যে ভ্যালুটা বের হবো, সেই ভ্যালুটা হচ্ছে একটা শেয়ারের আসলে বুক ভ্যালু কত, ব্যালেন্স শিট ভ্যালু কত, প্রতিটা শেয়ারের ব্যালেন্স শিট ভ্যালু কত। এখন একটা শেয়ারের ব্যালেন্স শিট, এই যে কোম্পানিটার আমরা 50 টাকা প্রাইস বের করলাম থ্রু প্রাইস আর্নিং রেশিও, এখানে আমরা এসে দেখতে পারি এনএবি ভ্যালু হচ্ছে 30 টাকা। আমরা বলতেছি যে কোন এক একটা মেথডে কিন্তু এক এক রকম প্রাইস বের হবে। ফাইনালি গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেবো আসলে অ্যাকচুয়ালি প্রাইসটা কত হতে পারে। তো নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ারটা আমরা এইভাবে বের করে নিতে পারি এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে। তারপর আমরা পরের মেথডটাতে যাই। তাহলে নেট অ্যাসেট ভ্যালু মেথড এটা এগুলোই লেখছে। This approach is particularly relevant for asset-heavy companies and used to assess the intrinsic value of the company's equity. ঠিক আছে, এখানে ফর্মুলাটা বলছে দ্বিতীয় লাইনে, এবং তৃতীয় লাইনে বলছে যে এটা কোথায় বেশি ইউজ করা হয়, যেসব কোম্পানিতে আহ অনেকদিন পুরাতন হয়ে গেছে, মানে অর্থাৎ অলরেডি অনেক দিন ধরে ব্যবসা করতেছে, কিন্তু তারা নতুন করে মার্কেটে আসতে চাচ্ছে, তাদের বেলায় এই মেথডটা খুব কার্যকর। যেমন মনে করো ওয়ালটন। ওয়ালটন গত বছর তারা স্টক মার্কেটে আসছে, গত 1-2 বছর আগে, না 1 বছর আগে জানে আসছে। তো ওয়ালটন তো অলরেডি প্রতিষ্ঠিত কোম্পানি ছিল, তো তারা স্টক মার্কেটে ছিল না, তো তাদেরকে অনেকদিন ধরে বলা হচ্ছিল যে আপনারা স্টক মার্কেটে আসেন। তো ওরা স্টক মার্কেটে যখন আসছে, তখন কিন্তু তারা তাদের পার ভ্যালু, শেয়ারের পার ভ্যালু 10 টাকা করেছিল, কিন্তু তারা অনেক টাকা করে তাদের শেয়ার গুলো অফার করছে, প্রায় 500 টাকার উপরে, 400-500 টাকার উপরে করে অফার করছে। তো এটা কেন করছে? কারণ তারা অলরেডি এস্টাবলিশ কোম্পানি, তাদের অলরেডি তাদের নেট অ্যাসেট গুলো অনেক হাই ছিল। আমি তোমাদেরকে যদি এখানে দেখাই, এখানে হয়তো এটাতে যাই, ওয়ালটন যদি দেখি, এই যে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি, ঠিক আছে। দেখো এটার দাম 638 টাকা এখন চলে, ঠিক আছে। আমি যদি এটা ইনিশিয়াল প্রাইসটা দেখি কত দামে ওরা আসছিল, বেশি দিন হয় না এটা মার্কেটে, এটা আসছিল, এখানে প্রাইসটা দেখা যাচ্ছে না, হিস্ট্রিক্যাল প্রাইসটা এখানে আসছে। এটা প্রায়
300, 350 কত টাকা দিয়ে আসছিল, হ্যাঁ 300 এরকমই, মানে 300 350 টাকার মধ্যে এটা মার্কেটে আসছিল। বেশি দিন হয় না, এটা 2021-এ আসছে, এখন 2024 চলে। তো এটা আজকের প্রাইস 638 টাকা, ইনিশিয়াল প্রাইস থেকে অনেক বেশি এখন প্রাইস। তো এটা এটা যখন আইপিওর মাধ্যমে প্রথমে ক্যাপিটাল কালেকশন করে, কিন্তু তাদের প্রাইসটা অনেক হাই এ তারা সেল করছিল। অন্যরা যেখানে 20-30 টাকায় সেল করে, ওরা কিন্তু অনেক হাই ভ্যালুতে তাদের শেয়ার গুলো অফার করছে, কারণ কি এটা অলরেডি এস্টাবলিশ কোম্পানি, হ্যাঁ অ্যাসেট হেভি কোম্পানিজ, এবং তারা ওই হিসাব করে তারা কিন্তু অফার প্রাইসটা নির্ধারণ করছে। তো যাই হোক, এরপর আমরা জানি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিক অথবা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, এটা সবচেয়ে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় মেথড। এটা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস তোমরাও পড়ছো, যে যে কোনো জিনিসের ভ্যালুয়েশন করতে গেলে আমরা ফিউচার ভ্যালু, ফিউচারে আমাদের যে ফিউচার ক্যাশ স্ট্রিম আছে, ইনফ্লো এবং আউটফ্লো, সেটা নেটটাকে যদি আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করি, তাহলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হচ্ছে প্রকৃত মূল্য। তো এই মেথডে আমরা এটাই করি, অর্থাৎ এই একটা কোম্পানি, যে কোম্পানিটা স্টক মার্কেটে আসবে, তারা ভবিষ্যতে কেমন ডিভিডেন্ড দিবে, অথবা ভবিষ্যতে এই কোম্পানিটা কি পরিমাণ ক্যাশ ফ্লো প্রতি বছর জেনারেট করে। তো এটা এটা এস্টিমেট করতে গেলে কিছু প্রজেকশনের ব্যাপার হয়, প্রজেকশনের ব্যাপার লাগে, এবং এটা খুব দক্ষ হাতে করতে পারি। তো এই মেথডে অ্যাকচুয়ালি যে ভ্যালুটা নির্ধারিত হয় সেটাকে আমরা বলি ডিসিএফ অ্যানালাইসিস বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস। তো এটা সবচেয়ে জনপ্রিয় মেথড, ঠিক আছে, মানে যত মেথড আছে এই মেথডের মধ্যে এটা জনপ্রিয় মেথড। হ্যাঁ, এবং এটা ইউজ করো, আমরা জানতে পারি যে একটা শেয়ারের দাম কেমন হতে পারে। মার্কেট কম্পারেবলস, অলরেডি আমরা বলছি মার্কেটে অনেকগুলো রেশিও থাকে, এই রেশিও গুলোর সাথে আমরা মার্কেটে যারা বেস্ট, ঠিক আছে, এবং মার্কেটে যে আমাদের কোম্পানির সাথে যে সিমিলার কোম্পানি গুলো আছে, সেই সিমিলার কোম্পানির আমরা একটা প্রাইস নির্ধারণ করতে চাইবো, সেটা হচ্ছে মার্কেট কম্পারেবল টু বুক রেশিও হতে পারে, বা আদার কোনো ফাইন্যান্সিয়ালিটি আমরা যে কোম্পানিটা স্টক মার্কেটে আসবে সেটা প্রাইসটা নির্ধারণ করতে পারি। এখানে এখন তুমি বলতে পারো স্যার কোন মেথডটা ইউজ করবো। এখানে আসল কথা হচ্ছে যে এক একটা মেথডের রেজাল্ট এক এক রকম ভাবে দিবে। তো আমরা সবগুলো মেথডে আমরা প্রাইস ক্যালকুলেশন করবো, করার পরে তারপর আমরা একটা ফাইনাল প্রাইস নির্ধারণ করবো। এখন আমি যদি ইলিজিবল ইনভেস্টর হই, তাহলে আমি কি করব, আমি সবগুলা মেথডে প্রাইস নির্ধারণ করবো। নির্ধারণ করার পর তারপর আমি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রাইস, আমি কোনোটাকে ফোকাস বেশি দিব, কোনটাকে ফোকাস কম দিব, এগুলো আসলে অভিজ্ঞতার ব্যাপার। অভিজ্ঞতা ছাড়া এগুলা হয় না, হঠাৎ করে তোমাকে দিলে তুমি পারবা না। এখানে মার্কেটে যাদের 1 বছরের অভিজ্ঞতা, 8-10 বছরের যারা অভিজ্ঞতা থাকে, এটাকে এই প্রাইস গুলাকে অ্যাডজাস্ট করতে থাকে বিভিন্ন ফ্যাক্টর দিয়ে, কোয়ালিটির ফ্যাক্টর দিয়ে অ্যাডজাস্ট করে তারা একটা প্রাইস নির্ধারণ করে, যে এই প্রাইসটা এই থেকে এর মধ্যে হওয়া উচিত, রেঞ্জ একটা ঠিক করে, যে এটার দাম হওয়া উচিত 20 থেকে 30 টাকার মধ্যে। তাহলে আমি বিট করব কত, আমি বিট করব 20 থেকে 30 টাকার মধ্যে হলে আমি বিট 23 টাকায় বিট করবো, এরকম করে তারা সিদ্ধান্ত নিতে পারে। তো এই পর্যায়ে আমি থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট করলাম। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা বলতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? স্যার, নাই মনে হয়। আচ্ছা, তাহলে এবার আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এখানে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিছি। আহ, এটা দিয়ে আমি আসলে এই মেথোডোলজিটা আমি একটা আহ, ধারণা দেওয়ার চেষ্টা করব। এর বাইরেও আমি কিছু প্রবলেম তোমাদেরকে সলভ করতে দিব, যে সব প্রবলেম গুলো আমি আমার ওই যে তোমাদের ক্লাস নিব না, আমি ইউটিউবে রেখে দিব, তোমরা ওখান থেকে দেখে নিবা, ঠিক আছে। ক্লাসে শুধু আমি এটাই করাবো, বাকি বাকি যে আরেকটা অঙ্ক আমি আলোচনা করবো সেটা আমি ইউটিউব থেকে দেখে নিলে হয়ে যাবে। ওইটা একটা প্র্যাকটিক্যাল অঙ্ক দিব, এটা হচ্ছে আমরা থিওরিটিক্যাল জিনিসটা বোঝানোর জন্য একটা অঙ্ক ডেভেলপ করছি। So you are the investment analyst preparing for the IPO of a company named ABC Limited in Bangladesh. Your task is to determine the issue price of the company's share using various valuation methodology. মনে করো তুমি একটা কোম্পানির একটা মার্চেন্ট ব্যাংকের, মনে করো তুমি একজন অ্যানালিস্ট, ঠিক আছে।
অথবা তুমি একটা ইন্স্যুরেন্স কোম্পানি অ্যানালিস্ট, অথবা তুমি মানে যারা এখানে ইলিজিবল ইনভেস্টর দেখতেছো, ওখানে তুমি একজন অ্যানালিস্ট। এখন তুমি বিডিং প্রসেসে যাইবা, তুমি বুক বিল্ডিং মেথডে মনে করো, তাহলে এটার প্রাইসটা তোমাকে নির্ধারণ করতে হবে যে এই প্রাইসটা কেমন হওয়া উচিত, এই প্রাইসটার অ্যাকচুয়াল প্রাইসটা কেমন হওয়া উচিত। কারণ তুমি বিডিং এ বেশি দিয়ে বেশি বলে ফেললে কিন্তু ঝামেলা আছে। তো তোমাকে যদি বেশি বলে ফেলো, তাহলে বিডিং পরবর্তীতে তোমাদের যারা বিডিং এ প্রসেসে অংশ নিবে, কোনো কারণে যদি প্রাইসটা ওভারভ্যালুড হয়ে যায়, তাহলে কিন্তু ইলিজিবল ইনভেস্টররা ক্ষতিগ্রস্ত হবে, তারা তো লাভের জন্য আসছে। যেমন প্রাইসটা যাতে ফেয়ার প্রাইস হয়, সেটার জন্য তারা আক্রান্ত মানে অনেক চেষ্টা করে যাতে এটা ফেয়ার প্রাইস হয় এবং এটা যাতে ভবিষ্যতে প্রফিটেবল। এখানে কিছু ডাটা দেওয়া আছে, যেমন আর্নিং ডাটা দেওয়া আছে, ইপিএস পার শেয়ার ইকুয়াল টু 10, and expected growth rate of EPS is 8% per annum. Every year EPS will grow at the rate of 8% per annum. Financial statement, a total asset 15 million, total liabilities 30 million, and number of outstanding share is 10 million shares. Comparable companies PA ratio is 15, and comparable companies book price to book value ratio is 2.5. Price to book ratio অর্থাৎ অন্যান্য যে কোম্পানি, সেই কোম্পানিগুলোর বুক ভ্যালুর তুলনায় মার্কেট প্রাইস একটু ভিন্ন, এবং সেটা বেশি, প্রায় সময় বেশি থাকে। অর্থাৎ ব্যালেন্স শিট ভ্যালু যেটা, এটাকে আমরা বলি বুক ভ্যালু, ব্যালেন্স শিট অনুযায়ী একটা শেয়ারের দাম কত সেটা বুক ভ্যালু, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট প্রাইস একটু বেশি থাকে, সেটা 2.5 টাইমস, মানে 2.5 গুণ বেশি। আর ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস জন্য আমাদের একটা ডিসকাউন্ট রেট লাগে, সেটা 12%। আর প্রজেক্টেড ক্যাশ ফ্লোজ গুলো আমাদের এখানে দেওয়া আছে। আমরা দেখতেছি ইয়ার 1-এ 50 মিলিয়ন, ইয়ার 2-তে 55 মিলিয়ন, ইয়ার 3 60 মিলিয়ন, ইয়ার 4 65 মিলিয়ন, ইয়ার 5 70 মিলিয়ন, অ্যান্ড টার্মিনাল গ্রোথ রেট 3% আফটার ইয়ার 5। ঠিক আছে, অর্থাৎ এরপরে গ্রোথ হবে, তবে অন অ্যাভারেজ এটা 3% রেটে এটা গ্রো হবে 5 ইয়ার্স এর পর। তো এখানে তোমাকে বলতেছে ক্যালকুলেট দ্য ইস্যু প্রাইস অফ শেয়ারস ইউজিং দ্য পিওর প্রাইস আর্নিং রেশিও মেথড, determine the issue price using the net asset value method, হ্যাঁ, compute the issue price using discounted cash flow method, and estimate the issue price using the market comparable, like uh, uh, price and book value method। ঠিক আছে, তো এখন আমি আর রেজাল্টটা এখানে লিখে রাখছি, আমি অঙ্কটা এখন তোমাদেরকে করে দেখাবো। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো আর্নিং পার শেয়ার হচ্ছে 10 টাকা করে, এখানে দেওয়া আছে আর্নিং পার শেয়ার, এন্ড এক্সপেক্টেড গ্রোথ রেট অফ ইপিএস ইজ 8% পার annum, প্রতি বছর গ্রো করবে হচ্ছে 8 টাকা করে। ঠিক আছে, এটা আর্নিং ডাটা আমাদের দেওয়া আছে। তো এর বেসিসে আমাদেরকে প্রাইসটা নির্ধারণ করতে হবে, কিভাবে করা যায়। মানে হচ্ছে আর্নিং পার শেয়ার হচ্ছে টাকা 10, এক্সপেক্টেড গ্রোথ রেট টাকা 8% পার annum, ইপিএস গ্রো হবে 8% পার annum। আর আমাদের পিএ রেশিও মেথড, তাহলে পিএ রেশিও মেথডে আমাদের গ্রোথ রেটটা খুব একটা দেখতে পারি এরকম। তাহলে আমরা 1 নম্বরে আসি, সলিউশন। তো 1 নম্বর হচ্ছে আমাদের বলছে যে পিএ রেশিও মেথড। তো আমরা জানি প্রাইস আর্নিং রেশিও ইকুয়াল আর্নিং রেশিও ইকুয়াল মার্কেট প্রাইস
পার শেয়ার ডিভাইডেড বাই ইপিএস, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের প্রাইস আর্নিং রেশিও কিন্তু আমাদের দেওয়া নাই। হ্যাঁ, আমাদের কোম্পানির তো আমাদের দেওয়া সম্ভব না। তো আমরা এখানে দেখতেছি অন্য কোম্পানির প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে, কম্পারেবল যে কোম্পানি আমাদের মতো সিমিলার কোম্পানির 15 টাকা করে প্রাইস আর্নিং রেশিও। তাহলে আমরা যদি বলছিল সিম্বলটা বুঝতেছি পারছি না, সিম্বলটা কোথায়? ওই যে আমরা আহ, এই সাইডে যে একটা ইকুয়াল দিয়ে এটা দিই, এটা এবং এটার একসাথে করে থাকে যে, পাচ্ছি না, না পাইলে আমি প্রাইস আর্নিং রেশিও আমরা দেখলাম কত দেওয়া আছে। 15 স্যার। প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে কম্পারেবল 15, কম্পারেবল কোম্পানি হচ্ছে। ঠিক আছে, তোমরা একটু ইনফরমেশন গুলা মনে রাখবে, জানি না এটাই আমরা ক্যালকুলেট করব, আমাদের কোম্পানির মার্কেট প্রাইসটা ক্যালকুলেট করবো। ইপিএস আমাদের দেওয়া আছে কত? 10 টাকা। ঠিক আছে, 10 টাকা। ঠিক আছে, তাহলে জি। মার্কেট প্রাইস কত হবে? 150। 150 টাকা। অর্থাৎ বুঝতে পারছো বিষয়টা হচ্ছে যে আমার একটা সিমিলার, আমার কোম্পানির মতো একটা সিমিলার কোম্পানি আছে, তাহলে ওদের যদি 150 টাকা হয়, তাহলে তো সেই অনুযায়ী মানে ওদের যদি 15 টাকা প্রাইস আর্নিং রেশিও হয়, তাহলে আমরা যদি সেম প্রাইস আর্নিং রেশিওতে আমরা চিন্তা করি, তাহলে সেই অনুযায়ী আমাদের মার্কেট প্রাইস আছে 150 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রাইস আর্নিং রেশিও মেথড। তার মানে আমি আমার কোম্পানি, যে কোম্পানিটা আসতেছে তার তো মার্কেট প্রাইসটা নাই, যেহেতু সেটা এখনো স্টক মার্কেটে নাই, তাহলে আমরা এটাকে আমাদের সিমিলার কোন একটা কোম্পানিকে আমরা আহ, আমরা এই পর্যায়ে আমরা নেব, নিয়ে ওর প্রাইস আর্নিং রেশিওটা নিব, কিন্তু ইপিএসটা নিব আমাদের। তাহলে এখান থেকে যে প্রাইসটা আসবে সেটা হচ্ছে আমাদের আমাদের এই মেথডের অনুযায়ী প্রাইস হওয়া উচিত। অর্থাৎ এই যে এবিসি কোম্পানি, তার প্রাইস হওয়া উচিত 150 টাকা। এবার আসলে আমরা 2 নম্বর মেথডে চলে যাই। তো 2 নম্বর মেথডটা হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু মেথড। নেট অ্যাসেট ভ্যালু মেথড, এটা হলো এনএবি মেথড, সংক্ষেপে আমরা বলি এনএবি মেথড। ঠিক আছে, এনএবি মেথড। এখানে ফর্মুলাটা কি আমি বলছিলাম, বলো একজন। টোটাল অ্যাসেট ফর্মুলাটা কি? টোটাল হ্যাঁ, অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটি হ্যাঁ, টোটাল অ্যাসেট মাইনাস মাইনাস টোটাল টোটাল লাইবিলিটিস লাইবিলিটি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই নাম্বার অফ নাম্বার শেয়ার্স, নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। শেয়ার্স অথবা শেয়ার্স। এখানে আউটস্ট্যান্ডিং শেয়ারসটা এখানে আমরা লিখবো না। ঠিক আছে, কারণ এটা তো এখনো স্টক মার্কেটে নাই। নাম্বার অফ ওই কোম্পানির যে কয়টা শেয়ার আছে মার্কেটে, মানে তাদের হিসাবে ওইটাই হবে। আউটস্ট্যান্ডিং শেয়ারটা আমরা নর্মাল লিখি যখন এটা ইয়ে হয়ে যায়, মানে কি বলে, মার্কেট আগে থেকে এক্সিস্ট করবে আর কি। মানে পাবলিক লিমিটেড কোম্পানি হলে আমরা মূলত এটা লিখি আর কি। তাহলে এটা এনএবি পার শেয়ার ইকুয়াল, তাহলে টোটাল অ্যাসেট আমাদের দেওয়া আছে কত? 500 মিলিয়ন। আমি এটা আবার চেক করে আসি, 500 আর 300 মিলিয়ন, 500 300 310।
500 মিলিয়ন মাইনাস 300 মিলিয়ন ডিভাইডেড বাই 10 মিলিয়ন, তাহলে কত টাকা আসে? টাকা 10, ঠিক আছে, 10 মিলিয়ন। তাহলে কত আসে? 20 টাকা স্যার। 20 টাকা। তাহলে টাকা 20, ঠিক আছে। আচ্ছা, তারপর 3 নম্বর মেথড আমরা চলে যাই। 3 নম্বর মেথডটা হচ্ছে আমাদের কি মেথড? ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, ঠিক আছে, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। ক্যাশ ফ্লো মেথড, ঠিক আছে, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। তো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডটা একটু কমপ্লেক্স, কারণ এইখানে আমাদের ক্যাশ ফ্লো গুলাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে, এবং এই ক্যাশ ফ্লোটা আবার 5 ইয়ার্স এর পরে 3% রেটে গ্রো করবে। তাহলে আমাকে একটা ডিসকাউন্ট রেট আমাকে এখানে বলে দেওয়া আছে যে ডিসকাউন্ট রেট ফর ডিসিএফ অ্যানালাইসিস, এটা এক্ষেত্রে একটা ডিসকাউন্ট রেট লাগবে, অর্থাৎ ইন্টারেস্ট রেট যে মার্কেট রেট, যেটা মার্কেট ইন্টারেস্ট রেট, সেটাকে আমরা ডিসকাউন্ট রেট হিসেবে নিব। সেটা 12% দেওয়া আছে, ক্যাশ ফ্লো গুলো আমার দেওয়া আছে, এবং টার্মিনাল গ্রোথ রেট আফটার ইয়ার 5 হচ্ছে 3%, ঠিক আছে। তো আমরা এটা, তোমরা হয়তো পড়ছো একটা, যে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো at year 5, at the end of the year, end of the year 5। তাহলে এটা হবে আমাদের এই যে একটা ফর্মুলা আছে না, বলো না, ফর্মুলাটা কি? আমি যদি এখানে ইনসার্ট দেই, ইনসার্টটা একটু ওয়েট করে তোমরা, 1 মিনিট। দেখো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা, একটা কল আসছিল। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক জি আছে। স্যার, জাস্ট আচ্ছা, ঠিক আছে, তাহলে কে ই মাইনাস জি, এরকম করে একটা ফর্মুলা আছে আমাদের। উপরে আমরা নর্মালি ডি ডি লিখি, ঠিক আছে, উপরে ডি লিখি, আর নিচে লিখি কস্ট অফ ইকুইটি, বা এটাকে আমরা বলি ডিসকাউন্ট রেট বলি। আহ, তো ডিসকাউন্ট রেটটা হচ্ছে এটা। তো আমরা এখানে যদি মানগুলো বসাই, তাহলে এট দ্য এন্ড অফ ইয়ার 5 আমাদের হচ্ছে CF1 হবে লাস্টের ইয়ারে ক্যাশ ফ্লো কত? 70 মিলিয়ন, ঠিক আছে। তাহলে 70 মিলিয়ন 1 প্লাস 0.03, এটা 1 বছরের পরে 70 মিলিয়নের সাথে আরো 10 মিলিয়ন বাড়বে। আমাদের কে দিছে আমাদের, অর্থাৎ ডিসকাউন্ট রেট যেটা, সেটা দেওয়া আছে আমাদের কত? 12%, ঠিক আছে, 0.12। আর জি দেওয়া আছে আমাদের কত? জি দেওয়া আছে কত? 3%, ঠিক আছে, 0.3।
0.03। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে তোমরা একটু ক্যালকুলেট করে দেখো তো এটা ভ্যালুটা কত আসে, নিচের ভ্যালুটা, এবং উপর নিচে তো আসবে হচ্ছে 12 থেকে 3 গেলে 0.09। উপরে কত হয় 71-এর সাথে আরো 3% যোগ করে কত হয় একটু দেখো তো ক্যালকুলেটর থাকলে। উপরে 72.1। 72.1 72.1। 1 ঠিক আছে, এবার তোমরা ওইটাকে ভাগ দাও, 72.1 কে 0.09 দিয়ে ভাগ দাও। স্যার 801.11। হ্যাঁ, 801 1.11। পয়েন্ট, 11। 801 801.11। ওয়ান আচ্ছা ঠিক পয়েন্ট আছে, জি স্যার। ঠিক আছে, মিলিয়ন। ঠিক আছে, এত মিলিয়ন। তাহলে এটা গেল আমরা 5 বছরের হিসাব, কিন্তু আমাদের তো দরকার প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লোজ at the end of year 0। হ্যাঁ, জিরোতে। তো এটা কিভাবে আসবে, মানে আজকে ডেটে, বা এটাকে আমরা in the end of present value of cash flow, জিরো না লিখি অনেকে কনফিউজ হয়ে যাবে, মানে সবগুলা প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রথমে আমরা প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে ভাগ ভাগ দিব। ঠিক আছে, তো প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরের তোমরা জানো ফর্মুলাটা হচ্ছে, প্রথমটা হচ্ছে 50 মিলিয়ন, হ্যাঁ, ইন্টু 1 প্লাস আই হচ্ছে 0.12, উপরে পাওয়ার হবে এটাই। ঠিক আছে, এটা মাইনাস হবে, ফিউচার গুলো হলে উপরে মাইনাস হবে। ঠিক আছে, প্লাস 1 2, পরে হবে -1। ঠিক আছে, তো এভাবে করে তোমরা এটা করো তো। পরেরটা হচ্ছে কত, 55। 55, তো এটা আমি, তোমরা এটা ফ্যাক্টর ভ্যালু গুলা দেখো আহ, কত আসে। এটা হলো 2 2 প্লাস, এটা হবে 3, আর ইয়ে হচ্ছে আমাদের কত, 60 মিলিয়ন। ঠিক আছে, তারপর হলো প্লাস 60, পরে হচ্ছে 65, 65 ইন্টু 1, এটা আমি তো লিখে ফেলবো, এটা হবে 4। তোমরা এভাবে করে আমার ক্যালকুলেট টোটাল ভ্যালুটা বের করে ফেলো। সেভেন্টি ইন্টু, ঠিক আছে, তারপর প্লাস 70 জায়গায় এটা হবে। আর ইয়ার ফিফথে আমাদের কিন্তু দুইটা, এটা হলো 801.11।
তো তোমরা এখন আমাকে এটা বের করে দাও, ইন্ডিভিজুয়ালি কোনটা কত হয়, এক একজন এক একটা করো। পারবা, বলতে পারবা? জি স্যার। হ্যাঁ, তাহলে বলো প্রথমটা, তৃতীয়টা, তৃতীয়টা কত কত হয়, তারপর টোটাল যোগ করে বের করে বলো। স্যার প্রথমটা 44.64। 44.64, কতটা? 43.84 43.84, আচ্ছা 84। তারপরেরটা 42.70 42.70, 70 হ্যাঁ 70, ঠিক আছে। তারপর 41.30। 41.30, স্যার 44.48 44.48, 48 ঠিক আছে। স্যার এটা হচ্ছে 454.57। 4.57, হ্যাঁ টোটালটা বের করো, সবগুলা মিলে কত হয়? স্যার 671.53। 1.53, তাহলে এটা হলো টোটাল ক্যাশ ফ্লো। এখন আমি যদি পার পার ইউনিটে বের করি, হ্যাঁ, ভ্যালু পার শেয়ার ইউজিং ডিসিএফ মেথড, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, সমান কত হবে? আমার 671 হচ্ছে 671.53 হচ্ছে আমাদের টোটাল ভ্যালু, আর আমাদের শেয়ারের সংখ্যা হলো 10 মিলিয়ন। তাহলে আমাদের কত টাকা আসে? টাকা 67.153, এটাই তো নাকি? ঠিক আছে, Yes, sir. আমি এখানে দেখি তোমাদের সাথে এটার কিছু পার্থক্য দেখা যাচ্ছে। আমি এখানে একটা রেজাল্ট লিখে রাখছিলাম 63.51। হ্যাঁ, কোথাও হয়তো যুগ বিয়োগ একটু ভুল হয়েছে, এমন হতে পারে তোমরা হয়তো 2 পয়েন্ট ধরছো বা 3 পয়েন্ট ধরছো, এর কারণে হতে পারে। স্যার ওখানে -5 হচ্ছে 2 বার হয়ে গেছে। কোথায়? ওই হ্যাঁ, যে এটা লাস্টে -5 বারই হবে, -5 বারই হবে। এটা তো এট দ্য এন্ড অফ ইয়ার 5 আমরা ক্যালকুলেশন করছি এই ভ্যালুটা। আবার এখানেও 5, এটা তো এন্ড অফ দ্য ইয়ার 5 এ আবার 70 মিলিয়ন তো আছেই, ঠিক আছে। তাহলে এখানে গ্রোথ স্যার 3% ঠিক আছে তো, গ্রোথ রেট 3% ঠিক আছে। ডিসিএফ এ কি ভুল হইলো কিনা, 70, ঠিক আছে, যাই হোক যেটাই আসছে, ঠিক আছে। আহ যে কি তোমরা কোথায় ভুল করছো, চ্যাট জিপিটি দিয়ে দিই, যেটাই আসছে এখানে, যেটাই আসুক একটু এদিক সেদিক একটা হয়েছে আর কি কোথাও। 4 নম্বর দেই, 4 নম্বর মেথডে আমাদেরকে বলতেছে, তাহলে এই মেথডে আমাদের আসলো 67। 4 নম্বর মেথডে বলতেছি ইউজিং মার্কেট কম্পারেবলস, এবং কম্পারেবল হিসেবে নিতে বলছে প্রাইস বুক ভ্যালু মেথড। তো ভ্যালু বেসড অন প্রাইস বুক ভ্যালু মেথড, ঠিক আছে। তাহলে কত হবে প্রাইস বুক ভ্যালু মেথডে কত হবে? এখানে আহ অন্য কোম্পানির প্রাইস বুক ভ্যালু মেথড মানে হচ্ছে উপরে থাকবে আমাদের প্রাইস, আর নিচে যাবে বুক ভ্যালু। অর্থাৎ আমরা যেমন ন্যাচারালি জানি যে অধিকাংশ ক্ষেত্রেই বুক ভ্যালুর তুলনায় প্রাইস একটু বেশি। হ্যাঁ, এটা আমরা
তো এখানে প্রাইস বুক ভ্যালু মেথড অন্য কোম্পানির দেওয়া আছে আমাদের কত 2.5, ঠিক আছে 2.5, 2.5 ইকুয়াল প্রাইস হচ্ছে আমরা বের করবো, কারণ প্রাইসটা আমরা জানি না। বুক ভ্যালু আমরা বের করছি অলরেডি, এটাই বুক ভ্যালু, নেট অ্যাসেট ভ্যালু যেটা এটাই বুক ভ্যালু, টাকা 20, ঠিক আছে। তাহলে সেই মেথড অনুযায়ী মার্কেট প্রাইস কত হয় এই মেথড অনুযায়ী কত হয়? 20 দোকানে 40, 50 টাকা নাকি? জি স্যার, 50 টাকা। 50 টাকা, ঠিক আছে। এখন তোমরা দেখো চারটা মেথডে কি কি প্রাইস বেড়েছে। প্রাইস আর্নিং রেশিও মেথডে বেরোইলো 150 টাকা, হ্যাঁ। নেট অ্যাসেট ভ্যালু মেথডে বেরোইলো 20 টাকা, হ্যাঁ। আর ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডে যদিও আমাদের ক্যালকুলেশন হয়তো একটু ভুল হয়েছে, বাট অলমোস্ট এটা 67 টাকার কাছাকাছি বা ওখানে 63 টাকা। আর মার্কেট প্রাইস হচ্ছে 50 টাকা। এখন তুমি যদি ইলিজিবল ইনভেস্টর হও, তাহলে তুমি কোন প্রাইসে তুমি বিট করবা বলো তো? কেউ একজন বলো আমাকে যে স্যার আমি এই প্রাইসে বিট করব। কোন প্রাইসে বিট প্রাইসটা কত হবে? যদি এই কোম্পানিটা আইপিও তে আসতে চায়, আমরা যখন বিডিং এ অংশ নিব, তখন বিডিং এর সময় আমরা কত প্রাইস বলবো? লোয়েস্ট যেটা আছে। না, এরকম প্রথমত আমরা এটার কিছু এক একজন এক একটা কোম্পানির এক একটা টেকনিক থাকে, ঠিক আছে। এটা এগুলোর কোনো ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড নাই। তবে নর্মালি আমি যদি সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমি যদি ডিসিশনে নেওয়ার জন্য আমি আসি, তাহলে এটার প্রাইস রেঞ্জ কত? প্রাইস রেঞ্জ, ঠিক আছে। প্রাইস রেঞ্জ হচ্ছে কত? সর্বোচ্চ হচ্ছে কত টাকা? স্যার 150, 150। ঠিক আছে। আর সর্বনিম্ন কত আসছে টাকা? 20 টাকা স্যার। টাকা কত? 20 টাকা। এবার আমরা 20। এটা হলো এক্সপিরিয়েন্সের ব্যাপার, ঠিক আছে। মানে এই প্রাইসটা আমি বিডিং প্রাইসটা কি করব সেটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। তো প্রথম কথা হচ্ছে আমি প্রত্যেকটা মেথডের সম্পর্কে তোমাকে বলি। প্রাইস আর্নিং রেশিওটা অলওয়েজ একটু, প্রাইস আর্নিং রেশিওটা ফ্লাকচুয়েটস ওভার টাইম, এটা ফ্লাকচুয়েট করে। এটা কখনো কনস্ট্যান্ট কোনো রেশিও না। আজকে যে রেশিও তুমি প্রাইস আর্নিং রেশিও দেখবা, কালকে গিয়ে দেখবা অন্য একটা রেশিও। তাহলে হ্যাঁ, ওয়ান শেয়ার ইজ ওভার ভ্যালু, when a share is overvalued, it provide calculating price based on PE ratio is unfair, ঠিক আছে, আনফেয়ার। মানে যখন প্রাইস ওভারভ্যালুড থাকে, তখন তোমার যে প্রাইসটা বের হবে, তুমি যে যদি ওই যে কোম্পানিটা মনে করো ওভারভ্যালুড মানে কি, দাম মার্কেটে যা থাকার কথা তার চেয়ে বেশি, তাহলে তো পিউ রেশিও বেশি হবে। তাহলে তোমার কোম্পানির প্রাইস বেশি, তুমি যদি এই রেশিও ব্যবহার করো সেটাও বেশি হবে। তাহলে তুমি এটা এটা কিন্তু সবসময় জাস্টিফাইড না। বেসড অন পিউ রেশিও is not justifiable. On the other hand, whenever the shares is undervalued, price based on this ratio is excessively low than fair price. তার মানে কি, মার্কেটে শেয়ারের দাম যখন বেশি থাকে, তখন এই রেশিওতে তুমি যদি করো তাহলে সেটা জাস্টিফাইবল না। আবার যখন মার্কেট আন্ডারভ্যালুড হয়ে যায় কোন একটা শেয়ার, তখন তুমি যদি এটা বেসিসে কেন, তাহলে এটা কম্পারেটিভ লো প্রাইস দেখাবে। তাহলে কি, এটা আসলে এই 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 জিনিসটা আসলে আমাকে একটা
গাইডলাইন দেয় যে এটা যদি ওভারভ্যালু সিচুয়েশনে হয় তাহলে এটা একটা সর্বোচ্চ প্রাইস, এই প্রাইস আর দিয়ে আমি কখনো বিট করবো না। বিট করলে এই প্রাইস আমার লাভ হবে না, কারণ আবার যখন মার্কেট কমা শুরু করবে, এখন মনে করে তোমার এই যে ওয়ালটন দেখতেছো, ওয়ালটন সর্বোচ্চ কত টাকায় উঠছিল? 1398 টাকা উঠছিল, ঠিক আছে? এখন এখানে যে পিউ রেশিও আর এখানে এখন যে 635 টাকা চলতেছে, এটার পিউ রেশিও কিন্তু এক না। আবার যখন আরো এখানে আসছিল তখন পিউ রেশিও আরো কম ছিল। তাহলে আমার অ্যাকচুয়াল পিউ রেশিওটা, প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু প্রতিদিন ভ্যারি করতেছে, এটা কিন্তু কোনো ফিক্সড কোনো ভ্যালু না। তাহলে আমি এটা দিয়ে আসলে আমি এটার কোনো একটা ভ্যালু বললো আর আমি সেটাই বিট করলাম, বিষয়টা এরকম না। আমার জাস্ট এটা আমাকে একটা আইডিয়া দিচ্ছে, সো ইট উইল গিভ ইউ এ পিকচার জাস্ট। হ্যাঁ, এটা ইট জাস্ট গিভ ইউ যখন এটা এটা হচ্ছে এটা এটা তোমাকে এমন একটা প্রাইস দেবে যে প্রাইসে এটা মার্কেটে ট্রেড হবে। তো মার্কেটে ট্রেড তো বেশি দামে হয়, অনেক সময় কম দামে হয়। যদি বেশি দামে কিনে কোনো একটা শেয়ার তাহলে তো লাভ হবে না, উল্টা লস হবে, ঠিক আছে? যেমন ওয়ালটন যারা 400 টাকায় কিনছে তাদের কি লাভ হয়েছে না? 600 টাকায় চলে আসছে, অর্ধেক লস হয়ে গেছে। যে 2 লাখ টাকার শেয়ার কিনছে সে 1 লাখ টাকায় চলে আসছে, ঠিক আছে? লাভের জায়গায় লস হয়ে যাবে। তো এটা একটা ফেয়ার প্রাইসে কিনতে হবে। তো ফেয়ার প্রাইসটা আবার অনেক সময় বেশি কমে যায়, যেমন ওয়ালটন কমতে কমতে চলে আসছিল কত টাকা, 460 টাকা। তো এটা বেশি কমে গেছিল, আবার এখন বাড়তেছে। আর এর চেয়ে নিচে আসবে না, কারণ এটা সর্বনিম্ন প্রাইস। তো এখন এটা আবার একটু বাড়বে আবার কমবে, শেয়ার মার্কেটের ধর্মই হচ্ছে এটা। তো তোমাকে এখানে কোন প্রাইসটা অ্যাকচুয়াল প্রাইস, এটা কিন্তু অনেকগুলা ফ্যাক্টরের উপর, অনেকগুলা মেথড দিয়ে আমাকে একটা রেঞ্জ বুঝতে হবে। অ্যাকচুয়ালি কোনো অ্যাকচুয়াল প্রাইস বলে কোনো কিছু না, যে কোন একটা মেথড প্রাইস এটা বলে দিল আমি এটাই ধরবো, বিষয়টা এরকম। নেট অ্যাসেট ভ্যালু যেটা বের হয় এটা হচ্ছে ব্যালেন্স শিট ভ্যালু। আমরা যদি এনএবি বলি, এনএবি ইজ অ্যাকচুয়ালি দ্য ব্যালেন্স শিট ভ্যালু। আর ব্যালেন্স শিটে, ইন দ্য ব্যালেন্স শিট উই রেকর্ড দ্য অ্যাসেটস and liabilities at historical cost. তাহলে এটাও কি? So sometimes most of the times it does not give the fair value of a share, but the fair price. দেখো, মানে এই মেথডের সমস্যাটা হচ্ছে আমরা এনবি ব্যালেন্স শিটটা করি আমরা হিস্টোরিক্যাল কস্টে। এখন আমরা যদি এনএবি যেটা বের করি এটা বের হয় হিস্টোরিক্যাল কস্টে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি যে ব্যালেন্স শিটের আর ব্যালেন্স শিটে যে ভ্যালুগুলো লেখা থাকে বাস্তবে সেই ভ্যালুগুলো একটু ভিন্ন হয়, কারণ এটা ফেয়ার ভ্যালুকে ইন্ডিকেট করে না মোস্ট অফ দ্য টাইম। বাট কিন্তু এখানে আমরা কিন্তু একটা ক্লিয়ার ধারণা পাচ্ছি যে না, ব্যালেন্স শিট ভ্যালু হচ্ছে 20 টাকা। তো দেখো, ব্যালেন্স শিট ভ্যালুর সাথে প্রাইস আর্নিং রেশিওর অনেক পার্থক্য। তো আমরা বাস্তবে দেখি যে অনেক কোম্পানির শেয়ার এনএবির চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়, আবার অনেক সময় কম দামে বিক্রি হয়। তোমরা যদি ওয়ালটনের, এখানে আমি গ্রাফ ছাড়া হতে যাই, ওয়ালটন হাইটেক। তো ওয়ালটনে তুমি যদি দেখো, ওয়ালটনের এনএবি যদি তুমি দেখো, এখানে আছে কিনা আমি দেখি এনএবিটা। দেখো ওয়ালটনের এনএবি, এই যে এনএবিটা, ঠিক আছে? ওয়ালটনের এনএবি 2024 সালে হলো 379 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি এখন ট্রেড হচ্ছে কত আমরা তো দেখলাম। হ্যাঁ, দেখো এনএবি যখন 2020 সালে আসছিল তখন 264, 21 সালে 311 টাকা ছিল, ঠিক আছে?
ওরা কিন্তু এনএবির চেয়ে একটু বেশি দামে বিক্রি করছে, মানে যখন আইপিওতে আসছে, কিন্তু মার্কেট প্রাইস কিন্তু অ্যাকচুয়ালি বেশি। তাহলে আমরা যে জিনিসটা করি এটা অ্যাকচুয়ালি ফেয়ার ভ্যালু ইন্ডিকেট করে না, বাট এটা কিন্তু গুরুত্বপূর্ণ, একটা ফেয়ার ভ্যালু একটা গুরুত্বপূর্ণ পিকচার দেয়। যেহেতু ব্যালেন্স শিট ভ্যালুটাও একটা মানে ফেয়ার ভ্যালু না, বাট এটাও একটা ক্লিয়ার পিকচার দেয়, অর্থাৎ প্রাইসটা এটার আশেপাশেই হওয়া উচিত, এনএবির আশেপাশে হওয়া উচিত। ঠিক আছে, একটু একটু বেশি অথবা একটু কম, যে কোনো একটা হওয়া উচিত। Discounted cash flow, DCF method is the most popular method, but it requires actual prediction তো আর করা যাবে না, it requires prediction of cash flows which is sometimes very আমরা কি বলতে পারি কমপ্লেক্স। তো বাট offer price should be এটাকে আমরা কি বলতে পারি, মানে ডিসিএফ ভ্যালুর আশেপাশে হওয়া উচিত। এটা অ্যাকচুয়ালি মানে এই যত মেথড আছে এর মধ্যে সবচেয়ে ক্লিয়ার পিকচার এটাই দেয় যে এটাই হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। তবে আমরা প্র্যাকটিক্যালি চাইবো যে এই ডিসিএফ ভ্যালু যেটা আসে সেটার চেয়ে কম প্রাইসে বিট করার জন্য। তো বিট প্রাইসটা এটার চেয়ে কম হওয়া উচিত, বিট প্রাইসটা শুড বি লেস দেন ডিসিএফ ভ্যালু, মানে যেটা হবে সেটা থেকে আমরা একটু কম ভ্যালুতে বিট করব, কারণ আমরা তো চাইবো একটা প্রফিট করার জন্য। ঠিক আছে, তারপরের মেথডটা যেটা বলতেছে সেটা হচ্ছে যে প্রাইস টু বুক ভ্যালু মেথড। এটা অ্যাকচুয়ালি ফেয়ার প্রাইস রুল। আমরা বললাম কি মেথড, তাহলে কোম্পানি যদি স্ট্রাগল করে থাকে তাহলে অ্যাকচুয়াল মানে এই যে মেথডে যে প্রাইসটা আসবে সেই প্রাইসটার চেয়ে বেশি দামে আমরা ফেয়ার প্রাইসটা হওয়া উচিত। যদি কোম্পানিটা দেখা যাচ্ছে ভবিষ্যৎ তার খুবই ভালো, তাহলে মার্কেটে যারা বিড করে তারা দেখা যায় যে এই ভ্যালু যে প্রাইসটা আছে সেই প্রাইস থেকে তারা একটু বেশি প্রাইসে অফার করে। আর যদি দেখা যায় যে কোম্পানির অবস্থা খারাপ, হ্যাঁ মালিক পক্ষ ভালো না, তাদের ব্যবসায়িক পটেনশিয়াল খারাপ, তাহলে যারা দেখা যায় যে যে প্রাইসটা আছে সেই প্রাইসটা থেকে কম অফার করে। তো
এগুলা ছাড়া ইন এডিশন টু দিস eligible investor shall consider qualitative factors like board uh, qualification of board members, business growth potential, sector or industry where company is doing business, its connection with ruling government, ঠিক আছে, এটসেট্রা অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা করতে হয়। এইসব ফ্যাক্টর বিবেচনা করে অনেক সময় ওরা প্রিমিয়াম করে, অর্থাৎ একটা প্রাইস তারা লোয়েস্ট প্রাইসটা আমি ধরলাম যে 20 টাকা এনএবিটা, তো এটার উপর আমি কি বেশি বলবো নাকি নরমালি এনএবির চেয়ে একটু বেশি বা কাছাকাছি বেশি বলা হয়, তো বেশি কতটুকু আমি বেশি বলবো? বেশি বললে আমি যদি দেখি যে আমার ম্যানেজমেন্ট ভালো, তাদের সরকারের সাথে তাদের সম্পর্ক ভালো, হ্যাঁ, ভবিষ্যতে ব্যবসার পটেনশিয়ালিটি ভালো, এমন একটা সেক্টর আছে যে সেক্টরে ব্যবসা সামনে আরো সম্প্রসারিত হবে, তাহলে দেখা যাচ্ছে যে তাদের ভ্যালুয়েশনটা একটু বেশি করে। তাহলে প্রাইসটা তারা যে বিট করবে, সো বিট প্রাইসটা হবে 150 থেকে 20 এর মধ্যে। Hence, ঠিক আছে, অন্যান্য ফ্যাক্টর বিবেচনা করে তারা 20 থেকে 150 টাকার মধ্যে প্রাইসটা ইন্ডিকেট করে। এখন এই কত টাকা প্রাইস আসবে এটা হচ্ছে মূলত এক্সপিরিয়েন্সের ব্যাপার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অঙ্কের সামারি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। ঠিক আছে, আর আমার হ্যাঁ বলো, এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। স্যার এই কারো কোনো ফাইলটা তো প্রশ্ন আমাদের থাকলে- দিবেন না? হ্যাঁ, ফাইল দিব। ফাইলে তো সলিউশনটা করা আছে। হ্যাঁ, সলিউশন থাকবে। আরো আচ্ছা একটা অঙ্ক আমি ইউটিউবে দিব। আমি তোমাদের ক্লাসে আলোচনা করব না, এটা ইউটিউবে দিব। যদি ইউটিউবে পড়ে তোমরা বুঝে নিবা, নিয়ে যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করবা ক্লাসে, আমি তখন ক্লাসে আনসার দিব। বাট আমি ওটার জন্য ক্লাস দিব না। ঠিক আছে, ঠিক আছে স্যার। আর এই অঙ্কটা তো আমি করাইলাম। মানে এটা তো একদম ভেরি সিম্পল অঙ্ক। এই সেম অঙ্কটাকে আমি একটু মানে করো কি আরো অনেকগুলা কমপ্লেক্স কিছু ইনফরমেশন দিয়ে আমি একটা পরীক্ষা স্ট্যান্ডার্ড একটা অঙ্ক রেডি করে তোমাদেরকে দিব। তা আশা করি বুঝতে পারতেছো যে একটা কোম্পানি যখন আইপিও তে আসে তখন যে প্রাইসটা নির্ধারণ করে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা একটা মানে এই এই জায়গায় কিন্তু অ্যানালিস্টদের কাজ করার একটা সুযোগ আছে। তো এখানে কাজ করতে গেলে আমরা যে এই ডিএসসির যে পাবলিক ইস্যু রুল, এটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। একই সাথে আমাদের এই যদি তোমাকে এই ভ্যালুয়েশন মেথডোলজি সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। এগুলা ধারণা থাকলে তাহলে তোমরা একটা সময় গিয়ে তোমরা যখন ওখানে কাজ করবা 5, 10, 20 বছর 15 বছর 10 বছর কাজ করার পরে, তখন দেখবে যে ইজিলি তুমি এই প্রাইস গুলা নির্ধারণ করতে পারতেছো। ঠিক আছে, কারণ তুমি তো প্রচুর আপ ডাউন করে। এখন তুমি আপ ডাউনের মধ্যে তুমি ফেয়ার প্রাইস বের করাটা কিন্তু
তুমি কোথায় ইনভেস্ট করো। এই যে ওয়ালটন, হ্যাঁ, এখন ওয়ালটনে কি আমি আজকের প্রাইসে কিনবো? এই প্রাইসে কি কিনবো? আমি কি আজকের এই প্রাইসে কিনবো? আমি কোন প্রাইসে কিনবো? এটা কিন্তু এই সাধারণ মানুষ কিন্তু বুঝবে না, তোমরা এখন অনেকে বুঝবে না যে আসলে এটার প্রাইসটা কত। এটা তো প্রতিদিন বাড়তেছে কমতেছে, বাইরে উপরে চলে যাচ্ছে, কমে কমতেছে। তাহলে আমি কি কোথায় কিনবো? কোথায় কিনবা, এইটাই হচ্ছে এই 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 আজকের আলোচনার বিষয়। ঠিক আছে, এই মেথডে আমরা বিভিন্ন প্রাইস বের হবে, তখন আমরা আমাদের এই রেঞ্জটা বের করব। রেঞ্জটা বের করে তারপর আমরা একটা প্রাইস নির্ধারণ করবো যে না, এটা প্রাইসটা এত হওয়া উচিত। তারপর আমি ওয়েট করব যে এই প্রাইসটা কখন এখানে আসে, একদিন না একদিন এই শেয়ারের প্রাইস ওখানে আসবে, তখনই আমি কিনবো। আমি যদি দেখি যে আমার যে প্রাইস রেঞ্জ আছে সেটা হচ্ছে এটা অনেক বেশি উপরে, আমি এটা কিনবো না। আমি যদি দেখি যে আমার রেঞ্জের চেয়ে এটা নিচে চলে আসছে, আমি তখন এটা কিনবো। ঠিক আছে, তাহলে আমার এই স্টক থেকে আমার প্রফিট আসবে। আদারওয়াইজ এই স্টক মার্কেটে স্টক কিনতে গেলে অনেক লস আসবে। আমি তোমাকে আরেকটা শেয়ার দেখাই, যেমন মনে করো যে মনে করো এই কোম্পানিটা, ঠিক আছে, তুমি যদি প্রাইস চার্ট দেখো তাহলে দেখো এটা একটা সময় কত টাকা, 172 টাকা বিক্রি হয়েছে। এই কয় বছর আগে? 22 সালে। আর এখন দেখো 42 টাকা। তাহলে যে 172 টাকা দিয়ে কিনছে, 100 এখন বিক্রি করতে গেলে 142 টাকা দিয়ে বিক্রি করতে হবে। তাহলে কি 100 এই আহ, যে 72 টাকা যেটা ছিল, এটাই কি এটার প্রাইস ছিল? এটা কি এটার ফেয়ার প্রাইস ছিল No, sir. নাকি এখন যে 42 টাকা, এটা এটা কি এটার ফেয়ার প্রাইস? তাহলে অ্যাকচুয়াল ফেয়ার প্রাইসটা কত? তাহলে আমি যে এই প্রাইসটা যে অ্যাকচুয়াল প্রাইস, আমি কিন্তু এটা বলবো না, বা 172 টাকা বলবো না। আমি আমার মেথডোলজি অ্যাপ্লাই করে আমি এর প্রাইস বের করে আমি দেখবো এর প্রাইস কত হওয়া উচিত। তখন আমার দেখা গেলো এর প্রাইস আসলে হওয়া উচিত হচ্ছে 60 টাকা বা 50 টাকা। তাহলে এখন 42 টাকা চলতেছে, তার মানে অনেক কমে চলতেছে। তাহলে এই শেয়ার এখন কেনার টাইম চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এটা কিনে রেখে দিতে পারি। ঠিক আছে, আরো কমতে পারে, এটা এটা আরো কমতে পারে। ঠিক আছে, তো আরো কমতে পারে, বা এখান থেকে বেড়ে যেতে পারে। তা আমরা জানি যে স্টক মার্কেটে কিছু টেকনিক আছে যে কখন থেকে বাড়া শুরু করবে। এটা যদি আমি এখানে একটা লাইন আঁকি, ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত এখনো দেখা যাচ্ছে এটা নিচের দিকে আছে। ঠিক আছে, আবার এখান থেকে তুমি যদি একটা ট্রেন্ড লাইন আঁকো এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমি যদি আঁকি, তাহলে এখান থেকে এখান পর্যন্ত একটা আপ ট্রেন্ড আছে একদম আগা থেকে মাথা। তার মানে কি এটা এখনো পড়া শেষ হয়নি, আরো পড়বে। তো এটা কি আজীবনে পড়বে? না, এটা যেমন একসময় উঠতে উঠতে আজীবন উঠে গেছিল, এখন পড়তে পড়তে কি একদম পড়ে খাতে পড়ে যাবে, ব্যাপারটা এরকম। একটা না একটা সময় গিয়ে থামবে। তো কোথায় থামবে? যখন একটা সময় দেখবে মানুষজন, এই যে এলিজিবল ইনভেস্টর যারা আছে, আমরা যাদেরকে ডিফাইন করলাম, তারা যখন দেখবে যে এটা এত বেশি নেমে গেছে, তখন এখান থেকে আর কেউ বিক্রি করবে না। তখন ওরা এসে আবার কিনা শুরু করবে, কিনলে তখন এটা আবার বাড়বে, বাড়তে বাড়তে দেখা যাবে এটার দাম হওয়ার কথা ছিল 60 টাকা, বা এরা আবার 120 টাকায় চলে গেছে, তখন এটা ওভার ভ্যালুড হয়ে গেছে। তাহলে আমাকে সবসময় বুঝতে হবে যে হোয়াট ইজ দা ফেয়ার প্রাইস অফ দা শেয়ার অফ দা কোম্পানি। আমি যদি ফেয়ার প্রাইসের উপরে কিনি, লস আমার হবে, কোনো লাভ হবে না, ইনভেস্টমেন্ট করে কোনো লাভ হবে না। আবার আমাকে সবসময় দেখতে হবে যে ফেয়ার প্রাইস আছে, সেই ফেয়ার প্রাইসের আমি নিচে কিনতে পারলেই আমার লাভ হবে, এবং সেটা আমাকে একটা সময় দিতে হবে। আমি আজকে কিনে আমার কালকে লাভ হয়ে যাবে। আমাকে সময় দিতে হবে, যে 6 মাস 1 বছর সময় নিয়ে আমাকে বসে থাকতে হবে। তবে কেনার সময় আমাকে জিততে হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কেনার সময় জিততে হবে, বিক্রি করার সময় জিতার কোনো সুযোগ নাই। কেনার সময় যদি হেরে যাও ইনভেস্টমেন্টে, বিক্রি করার সময় জিতার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, সেজন্য কেনার সময় জিততে হবে। অর্থাৎ আমি যে ফেয়ার প্রাইসটা বের করবো এই আমার মেথডোলজি অনুযায়ী, ঠিক আছে, সেই প্রাইসের চেয়ে আমার যখন কম আসবে তখনই আমি সেটাকে কিনবো। ঠিক আছে, আদারওয়াইজ আমি কিনবো না। আমার ফেয়ার প্রাইসে, অর্থাৎ এটার যেমন 120 টাকা থেকে 50 থেকে 20 টাকা, আমি মনে করলাম যে এটা ফেয়ার প্রাইস হওয়া উচিত, হ্যাঁ, 35 টাকা। তাহলে আমি বিডিং এর সময় টাকা বলবো, অথবা 32 টাকা বলবো, ফেয়ার প্রাইস থেকে একটু কম বলবো। অথবা, এবং এটা যদি সেকেন্ডারি মার্কেটে থাকে তাহলে আমি 35 টাকা আসলেই কিনবো না, আমি কিনবো এটা যখন কমতে কমতে 25 টাকা আসবে, তখন আমার একটা 10 টাকার মার্জিন থাকে। কিন্তু প্র্যাকটিক্যালি আবার যখন বাড়া শুরু হবে, দেখা যাবে এটা 60-70 টাকা চলে গেছে, তখন তুমি এটা সেল করে দেবে, এটা আর রাখার দরকার নেই, আবার এটা ওই 35 টাকায় চলে আসবে। তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। তো আমরা আশা করি তোমরা বুঝতে পারছো। কেউ যদি ক্লাস মিস করে থাকো, আমি ইউটিউবে এটা দিয়ে দিব, তোমরা ওখান থেকে এটা দেখে নিবে। ঠিক আছে।
তো সবাই ভালো থাকবা।